দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান, দিলেন খামেনি। এরপর জানিয়ে দিব ট্রাম্পের সমর্থনে ইরানে শেষ আঘাত করতে প্রস্তুত ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। এদিকে ট্রাম্পের গাজা নীতি রুখতে মুসলিম দেশগুলোকে পাশে চায় হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোনালাপ। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই, বলেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ সৃষ্টি করে তাদের হত্যা করতে হবে, তাদের ফাঁসিতে ঝুলাতে হবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। সোমবার 17 ফেব্রুয়ারি জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অসীম মুনির বলেন, সন্ত্রাসীদের রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা উচিত, তারপর তারা করুণা আশা করতে পারে। কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, দুনিয়াতে তাদের শাস্তি হবে এবং কিয়ামতের দিন তারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবেন। যারা তাদের অপকর্ম ও ফ্যাসাদের তওবা অন্বেষণ করে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। তিনি বলেন, আজকাল পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এসব জঙ্গিরা ধর্মচ্যুত এবং ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের ইসলামের নিজস্ব বিকৃত ব্যাখ্যা রয়েছে, যা আমাদের ধর্মে অনুমোদিত নয়। কে তাদের এমন কর্তৃত্ব দিয়েছে? আমরা কখনোই এই বিকৃত গোষ্ঠীকে তাদের মূল্যবোধ আমাদের দেশের ওপর চাপিয়ে দিতে দেব না। যে ঘোষণা দিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের জাতির শত্রুরা জনগণের সংকল্পকে নাড়া দেওয়ার এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নরম হুমকি দিয়ে যে প্রচেষ্টা চালিয়েছে তা কোনো ফল বয়ে আনতে পারেনি। সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনি বলেন, 22শে ফেব্রুয়ারি জাতির বিশাল পদযাত্রা দেখিয়েছে যে শত্রুর ঠান্ডা যুদ্ধের হুমকি এই দেশ এবং এই জাতির বিরুদ্ধে অকার্যকর হয়েছে। খামেনি ইরানের ঐতিহাসিক 1979 সালের ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকী উপলক্ষে মার্চ এবং উদযাপনে জনসমক্ষে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছিলেন, যা দেশটির সাবেক মার্কিন সমর্থিত স্বৈরাচারী পাহলভি শাসনকে উৎখাত করেছিল। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ঠান্ডা যুদ্ধ হুমকির অর্থ জনমতকে কাজে লাগানো, এর অর্থ বিভাজন তৈরি করা, এর অর্থ ইসলামী বিপ্লবের মৌলিক নীতিগুলোতে সন্দেহ তৈরি করা, এর অর্থ শত্রুর বিরুদ্ধে দৃঢ়তা সম্পর্কে সন্দেহ তৈরি করা। তারা এটি করেছে। নেতা আরও বলেন, আল্লাহর রহমতে তারা আজ পর্যন্ত সফল হয়নি। আজ পর্যন্ত শত্রুর প্রলোভন আমাদের জনগণের হৃদয়কে নাড়া দিতে পারেনি এবং আমাদের তরুণদের তাদের সংকল্প এবং এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। ট্রাম্পের সমর্থনে ইরানে শেষ আঘাত করতে প্রস্তুত ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সমর্থনে তিনি ইরানের বিরুদ্ধে শেষ আঘাত করতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই অভিযানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় রোববার 16 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। খবর CNN। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে দৃঢ়তা পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক অস্ত্রের বিষয়ে
ইরানের কৌশলকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার বক্তৃতায় বলেন, গত 16 মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এই কাজটি শেষ করব। তিনি আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক শক্তি হতে পারে না, কারণ এর ফলে পৃথিবী এবং অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানকে একটি পারমাণবিক শক্তি হিসেবে না দেখতে চান না। এছাড়া বিশ্বব্যাপী সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ট্রাম্পের গাজা নীতি রুখতে মুসলিম দেশগুলোকে পাশে চায় হিজবুল্লাহ। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা করেছেন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম। ট্রাম্পের এমন কঠোর নীতি রুখে দিতে আরব ও মুসলিম দেশগুলোকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তিনি। রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় কাসেম বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় 15 মাসব্যাপী নৃশংস যুদ্ধ চালিয়েছে। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি রাজনৈতিক গণহত্যা উপস্থাপন করে। হিজবুল্লাহ প্রধান বলেন, ট্রাম্প শুধু ফিলিস্তিন নয়, বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ইসরায়েল যা করে তা যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত। হিজবুল্লাহ প্রধান সব আরব ও মুসলিম দেশকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, মার্কিন প্রকল্প এই অঞ্চলের সব জাতির জন্য বিপদ ডেকে আনবে। শেখ কাসেম আরও বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজার বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রতিরোধে সাহায্য করতে প্রস্তুত। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোন আলাপ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রবিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন। ফোন আলাপের সময় দুই নেতা যৌথ সহযোগিতার ক্ষেত্র এবং সেগুলো বৃদ্ধির উপায়গুলি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তারা। দুই কর্মকর্তা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ উন্নয়ন এবং তাদের প্রতি গৃহীত প্রচেষ্টা সম্পর্কেও মতবিনিময় করেন। মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে নতুন উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজাবাসীকে গাজা থেকে সরিয়ে জর্ডান, মিশর ও সৌদি আরবে পাঠাতে চায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই বলেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রবিবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কিনা। ট্রাম্প জানিয়েছেন, কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে খুব শিগগিরই বৈঠক হবে। ট্রাম্প বলেছেন, তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালাচ্ছে। তিনি বলেন, আমার মনে হয় পুতিন যুদ্ধ থামাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান। রাশিয়ার একটি সংবাদপত্র সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হবে। সেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা। ইরান ও সৌদি আরব সম্পর্ক এখন কোন দিকে? ট্রাম্প প্রশাসনের যে আচরণে দিশেহারা ন্যাটো। আরও জানিয়ে দিব, তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন। এরপর জানিয়ে দিব, জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া। সর্বশেষ জানিয়ে দিব, প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ট্রাম্প প্রশাসনের যে আচরণে দিশেহারা ন্যাটো।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে ফেরেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন শপথের পর হোয়াইট হাউসে বসে নির্বাহী আদেশের ঝড় তোলেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ট্রাম্প। এর কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনের গাজা নিয়ে এ মন্তব্যের কারণে সারা বিশ্বে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে ওই উপত্যকা দখল করে নেবেন। এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তা হলো ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির আলোচনায় ইউরোপকে বাদ দেওয়া। 12 ফেব্রুয়ারি ইউরোপের দেশ বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কাগজে কলমে ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এবং নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে আন্তর্জাতিক অঙ্গনে স্বাগত জানানো। কিন্তু বাস্তবে এটি ছিল এমন একটি দিন যখন ট্রাম্প প্রশাসন প্রায় 3 বছর চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি ন্যাটোর দৃষ্টিভঙ্গিকে পুরোপুরিভাবে উল্টে দিয়েছিল। ট্রাম্প প্রশাসন এমন একটি দৃষ্টিভঙ্গি সামনে এনেছে যা মস্কোর কিছু গুরুত্বপূর্ণ দাবির পক্ষে যাবে বলেই মনে করা হচ্ছে। ইরান সৌদি আরব সম্পর্ক এখন কোন দিকে? 2016 সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর 2023 সালের মার্চে ইরান ও সৌদি আরব তাদের সম্পর্ক পুনর্স্থাপন করতে সম্মত হয়। তাদের মধ্যে 2 বছরের আলোচনা ও বেইজিংয়ে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকদিনের বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সম্পর্কের উন্নয়নের জন্য 2 দেশ কূটনৈতিক সফর ও আলোচনা চালিয়েছে। তেহরান ও রিয়াদের রাজনৈতিক কর্মকর্তারা একে অপরের দেশে ভ্রমণ, আঞ্চলিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন এ সম্পর্কের উন্নয়নকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে এবং বিশ্বাস করে ইরান ও সৌদি আরবের সম্পর্ক এত জটিল যে এটি স্বল্পমেয়াদী কৌশল হতে পারে না, বরং দীর্ঘমেয়াদী একটি কৌশল হতে হবে। পার্স টুডে অনুসারে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিভাগের পরিচালক আব্দুল আজিজ আল কাশিয়ান একটি প্রতিবেদনে উল্লেখ করেছেন, 2025 সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গাজা যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে অনুভূত হয়েছে। ইসরায়েলি হামলার ফলে লেবানন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সিরিয়ার পরিস্থিতি নতুন এক যুগে প্রবেশ করেছে, যা নিয়ে অনেকটা অনিশ্চয়তা রয়েছে। জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া। জাপান সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। মস্কোর এই মহড়ায় অংশ নিয়েছে দেশটির নৌবাহিনীর বিশালাকার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল নেভেরস্কয়। এর মাধ্যমে জাপান সাগরে আর্টিলারি ফায়ারিং মহড়া চালিয়েছে মস্কো। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজের ক্রুরা যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করতে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করেন। এছাড়া ছোট ছোট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে তারা মেশিনগান ব্যবহার করে মহড়া চালিয়েছে। রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পরিকল্পিত যুদ্ধের প্রশিক্ষণ হিসেবে এই মহড়া পরিচালিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই শুরু হয়েছে দেশ থেকে অবৈধ অভিবাসী বিতাড়ন। গত 5 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার 3টি বিমান ভারতে এসেছে। বিতাড়িতদের হাতে হাতকড়া, পায়ে শিকলের বেড়া পরানো নিয়ে ভারতের রাজনীতিতে জলঘোলাও কম হচ্ছে না। সেই আবহেই এবার দেশে ফেরা এক শিখ ধর্মাবলম্বী ব্যক্তি শোনালেন মার্কিন বন্দি শিবিরে কাটানো ভয়াবহ দিনগুলোর কথা। জানালেন দীর্ঘ দিন মেলেনি পর্যাপ্ত খাবার ও পানি, এমনকি এক পর্যায়ে মাথা থেকে টেনে খুলে নিয়ে তার পাগড়িটাও ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে। প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধি দল। জাপান সফরে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবানের একটি প্রতিনিধি দল। জাপানে এটি তাদের প্রথম সফর। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানি গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি 1 সপ্তাহব্যাপী সফরে রবিবার জাপানে পৌঁছেছে। 2021 সালে
ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালিবানের কূটনৈতিক সফর মূলত আফগানিস্তানের আশেপাশের অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। জাপানের মতো দেশে তাদের এমন সফর বিরল ঘটনা। তালিবান প্রতিনিধিরা জাপানি কর্মকর্তাদের সঙ্গে মানবিক সহায়তা চাওয়ার পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের ক্ষমতায় বসার পর তালিবান বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তালিবানের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নজরি এই সফরকে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন। তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ ক্ষুব্ধ চীন। মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধজাহাজ। এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির ওপর নজরদারি করছে এবং সতর্ক করেছে। এক প্রতিবেদনে জানিয়েছে সামা টিভি। মার্কিন নৌবাহিনী এবং মাঝে মাঝে কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজ মাসে একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে, কেননা তারা এটিকে আন্তর্জাতিক জলপথ মনে করে। তাইওয়ানও এটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে, কিন্তু চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে। তাই তাদের মতে কৌশলগত জলপথটি তাদের। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, কানাডার পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করেছে এবং প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, থিয়েটার বাহিনী সবসময় উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখে এবং দৃঢ়ভাবে সমস্ত হুমকি এবং উস্কানি মোকাবেলা করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কানাডীয় সামরিক বাহিনী। চীন এবং তাইওয়ান উভয় সরকারই জাহাজটিকে অটোয়ার জাহাজ বলে চিহ্নিত করেছে। রোববার 16 ফেব্রুয়ারি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি উত্তরের দিকে যাত্রা করেছিল ও তাইওয়ানের বাহিনীও নজরদারি চালিয়েছিল। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি মার্কিন যুবকের। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজের বৈঠকে যা আলোচনা হলো। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। আরও জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের। এরপর জানিয়ে দিব মৃত জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ, আহত 18। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি মার্কিন যুবকের। ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন এক মার্কিনী। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার 15 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। মিয়ামি ডেড কাউন্ট্রি কারেকশনের ওয়েবসাইট বলছে, সন্দেহভাজন 27 বছর বয়সী মার্ডেচাই ব্রাফম্যানকে শনিবারের গুলি করে 2 জনকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রোববার 16 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মিয়ামি বিচ পুলিশের শেয়ার করা একটি পুলিশ প্রতিবেদনে দেখা গেছে, ব্রাফম্যান পুলিশকে বলছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি 2 জন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করেন। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। এই গুঞ্জনের মধ্যে ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানালেন, অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন,
এ অঞ্চলে প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না ইরান। একই ধরনের মত দেন রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইসমাইল বাঘাই জানান, আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না। বাঘাই বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে। গত 3 দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের ওপর ভিত্তি করে চলে আসছি আমরা। নিশ্চয়ই আমরা কোনো দুর্বলতা দেখাবো না এ ব্যাপারে। মৃত জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার 5 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এসব লাশ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার 17 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে। চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার 33তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে। ওই 33তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই 5 জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে তারা কিভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরায়েলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ বৈঠকে যা আলোচনা হলো। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় গতকাল সোমবার রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, তারা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। প্রায় 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ফিলিস্তিনের গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। এই অবকাশে ঘরে ফিরতে শুরু করেছেন লাখ লাখ উদ্বাস্ত ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে রূপ নেয়া গাজাকে তারা নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। কিন্তু গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনিদের মাতৃভূমি এই এক চিলতে ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, গাজাবাসীকে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে স্থানান্তর করে গাজা পুনর্গঠন করা হবে। শুধু তাই নয়, মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ করতে না চাইলে তাদের জন্য পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই পরিকল্পনায় সায় জানাচ্ছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ, আহত 18। কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উল্টে যাওয়ার ঘটনায় 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ডেল্টা এয়ারলাইন্সের কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজটিতে 76 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করেছে। কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তাদের ওয়েবসাইট থেকে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না এই বিবৃতি সরিয়ে ফেলেছে, যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে তার ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে চীন। এর আগে তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যপত্রে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না বাক্যটি অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত হালনাগাদের অংশ হিসেবে গত সপ্তাহে বাক্যটি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে
তাইওয়ানের সদস্যপদে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে বেইজিং বলেছে, এর ফলে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কথা বলা বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি ভুল বার্তা গেছে। তাইওয়ানের পরিবর্তে চীনকে স্বীকৃতি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে আসছে চীন এবং চীনের অন্তর্ভুক্ত হবে বলে মনে করে বেইজিং। এমনকি দ্বীপটি দখল করতে বল প্রয়োগের সম্ভাবনা নাকচ করেনি চীন। তবে তাইওয়ানের অনেকে নিজেদের একটি পৃথক দেশের অংশ মনে করে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ। কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথা বলার অনুমতি। এরপর জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, ক্ষুব্ধ চীন। এদিকে ভারতে মুসলিম নামযুক্ত 54 গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়। আরও জানিয়ে দিব কাতারের আমিরকে বরণে প্রথা ভেঙে বিমানবন্দরে মোদি। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবন্ধে কার্যকর আলোচনায় থাকবে ইউক্রেন ও ইউরোপীয়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের হুমকিপূর্ণ বক্তব্য এবং বিভিন্ন দেশের কিছু অংশ দখল বা নতুন করে নামকরণের প্রচেষ্টাকে দাম্ভিক শক্তি ও ইহুদিবাদের জটিল নেটওয়ার্কের ঘৃণ্য, হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তারবিজের গণজাগরণ বার্ষিকী উপলক্ষে ইরানের পূর্ব আজারবাইজান থেকে আগত হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি কথা বলেন। খামেনি বলেন, তারা এই বাস্তবতাটি সহ্য করতে পারে না যে ইরানি জাতি নিজের পায়ে দাঁড়িয়ে এবং শত্রুদের নিপীড়ন ও আগ্রাসনের প্রতিবাদ করে এমন একটি সরকার গঠন করেছে যা গত 46 বছরে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। ইরানি জাতি নিজের জন্য শত্রু তৈরি করে বলে যেসব বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে সেগুলোকে ভুল বলে আখ্যায়িত করে তিনি বলেন, অত্যাচারী আমেরিকার নীতি নির্ধারণী সংস্কারগুলো ইরান বিরোধী তৎপরতা ও শত্রুতার কারণ। আমেরিকা নিপাত যাক, এই স্লোগান নয়, বরং এর মূলে রয়েছে এই বাস্তবতা যে ইরান নিজের জনগণের প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমে উপনিবেশবাদী শক্তির বন্দিদশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাদের আরোপিত চাপের কাছে নতি স্বীকার করেনি। ব্রেকিং নিউজ, কাঠগড়ায় নেতানিয়াহু, মিলল না কথার অনুমতি। দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি। তবে কথা বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেননি আদালত। সোমবার 17 ফেব্রুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশমবারের মতো আদালতে হাজির হন। তেল আবিব জেল আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেন। এ সময় নেতানিয়াহু বলেন, আমি হতাশ। 2024 সালের 10 ডিসেম্বর থেকে তার দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু না হওয়ার পর এটিই তার দশম আদালতে উপস্থিতি। গত ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার মামলার শুনানি স্থগিত করা হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সালে 3টি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। এগুলো হলো কেস 1000, কেস 2000, কেস 4000। এগুলোর মধ্যে ঘুষ, প্রতারণা ও আস্থার অবহেলার অভিযোগ রয়েছে। তবে তিনি কোনো ধরনের ভুল স্বীকার করেননি এবং অভিযোগগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন।
নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, ক্ষুব্ধ চীন। তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র, এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। সোমবার 17 ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইট থেকে তাইওয়ানের বিষয়ে একটি বিবৃতি সরিয়ে ফেলেছে। বিবৃতিতে উল্লেখ ছিল যে ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে চীনের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। চীনের দাবি, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরিবর্তন তাইওয়ানে স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল সংকেত পাঠাচ্ছে, ফলে যুক্তরাষ্ট্রকে তার ভুল সংশোধন করতে হবে আহ্বান জানিয়েছে তারা। তাইওয়ান মার্কিন সম্পর্ক সংক্রান্ত ফ্যাক্টশিটে আগে উল্লেখ ছিল যে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না। গত সপ্তাহে এটি সরিয়ে ফেলা হয় এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি রুটিন আপডেট বলে অভিহিত করে। মার্কিন এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এখনও এক চীন নীতিতে অটল রয়েছে। এ নীতি অনুসারে তারা তাইওয়ানের পরিবর্তে চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ভারতে মুসলিম নামযুক্ত 54 গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড়। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী রাজ্যটির দেওয়াস জেলার 54টি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা গ্রামগুলির নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের অনুভূতিকে সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ কেবল সাম্প্রদায়িক বিভেদই বাড়াবে এবং অঞ্চলটির বহুত্ববাদী ঐতিহাসিক পরিচয়কে চিরতরে মুছে ফেলতে সাহায্য করবে। সম্প্রতি মধ্যপ্রদেশের পিপল রাওয়ান গ্রামের এক অনুষ্ঠানে বিজেপির দেওয়াস জেলা সভাপতি রাইসিং সেন্ধুর এ সংক্রান্ত প্রস্তাব অনানুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী যাদব। সেন্ধু দাবি করে বলেন, নাম পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং এটি তাদের সংস্কৃতির প্রতিফলন ঘটাবে। এরপর মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। যুদ্ধবন্ধে কার্যকর আলোচনায়